শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইসরায়েলের ৪ সামরিক ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর। লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন এরদোগান। বন্ধুত্ব বাড়াতে পুতিনের দেশে মোদি। দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঁশিয়ার দিলেন কিমের বোন। রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের। এবং দিনে দুপুরে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ২০। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। এবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য বানালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দেশটির অন্তত ৪ সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তেল আবিবের হামলায় হিজবুল্লাহ যোদ্ধা নিহতের প্রতিবাদে ছোড়া হয় কমপক্ষে ৬০টি কাতিউষা রকেট। এক ইসরায়েলি সেনার মৃত্যুসহ যাতে ক্ষতিগ্রস্ত হয় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা। দিনের পর দিন ইসরায়েলি ভূখণ্ডের আরো ভেতরে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতদিন সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে বিভিন্ন হামলা চালালেও এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় আঘাত হানছে হিজবুল্লাহর ছোড়া রকেট। রোববার উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে কমপক্ষে ৬০টি রকেট ছুড়ে সশস্ত্র গোষ্ঠীটি। এক দফার এই হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলের আরেকটি এলাকা। ক্ষতিগ্রস্ত হয় বিরকাত রিসা সামরিক স্থাপনা। গাইডেড বোমা হামলায় প্রাণ যায় ঘাঁটির এক ইসরায়েলি সেনার। আগুন লাগে স্থাপনার বিভিন্ন অংশে, আহত হয় আরো কয়েকজন ইহুদি সেনা। ইসরায়েলের মাউন্ট মেরন ঘাঁটিতেও সরাসরি আঘাত হেনেছে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয় স্থাপনাটির বেশ কিছু অংশ। এছাড়াও আল বাগদাদি সহ নিমরা ও বাইদা ব্লিদা সামরিক ঘাঁটিতেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। আগুন ধরে যায় গ্যালিলি অঞ্চলের কয়েকটি এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার ব্রিগেডের ১০ ইউনিট আর ৬টি বিমানের সাহায্যে তা নিয়ন্ত্রণ আনা হয়। জবাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। আর এদিকে লেবানন ইস্যুতে ইসরায়েলকে কড়া বার্তা দিলেন এরদোগান। গাজা ইসরায়েলি গণহত্যা নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবার ইসরায়েলের হাতে মানবাধিকার এবং আন্তর্জাতিক আইন পদপিষ্ট বলে মন্তব্য করেছেন তিনি। ইউরোর কোয়ার্টার ফাইনালে তুরস্কের খেলা দেখে জার্মানি থেকে দেশে ফেরার পর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। এ সময় তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলকে এই অমানবিক হামলাগুলো বন্ধ করার মাধ্যমে গণহত্যার ইতি টানতে হবে। এখনো ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, একের পর এক হামলা চালাচ্ছে। ইসরায়েলের হাতে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনকে পদদলিত হচ্ছে। গাজা যুদ্ধের পাশাপাশি লেবাননও আতঙ্ক ছড়াচ্ছে ইসরায়েল। গাজার যুদ্ধ লেবানন পর্যন্ত টেনে নেওয়ার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে এরদোগান বলেন, তারা লেবাননকেও হুমকি দিচ্ছে। এই অঞ্চলের সংঘাত ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে ইসরায়েলকে সরে আসতে হবে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে সিরিয়া ও ইরানের সঙ্গে তুরস্কের সম্পর্ক নিয়েও খোলামেলা আলাপ করেন এরদোগান। সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে এরদোগান বলেন, বাশার আল আসাদ তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ নিলেই আমরা সাড়া দেব। আর এদিকে রাশিয়ার বোমারু বিমান ছিনতাইয়ের চেষ্টা ইউক্রেনের। রাশিয়ার পারমাণবিক সক্ষমতা সম্পন্ন একটি TU-22M3 কৌশলগত বোমারু বিমান ছিনতাই করে ইউক্রেনে উড়িয়ে নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস। ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ছিনতাইটিতে সংগৃহীত করার চেষ্টা করেছিল বলে সোমবার এফএসবি জানিয়েছে। সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির প্রধান উত্তরসূরি সংস্থা এফএসবি তাদের ওয়েবসাইটে বলেছে, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা আর্থিক পুরস্কার ও ইতালির নাগরিকত্ব দেওয়ার বন্দোবস্ত করে দেওয়ার বিনিময়ে রাশিয়ার সামরিক বাহিনীর একজন পাইলটকে একটি ক্ষেপণাস্ত্রবাহী TU-22M3 উড়িয়ে নিয়ে ইউক্রেনে অবতরণ করাতে রাজি করানোর চেষ্টা করেছিল। ব্যর্থ এই ছিনতাই প্রচেষ্টার সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর গোয়েন্দা বাহিনীর জড়িত থাকার বিষয়টি উন্মোচিত হয়েছে বলে এফএসবি দাবি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের কোনো সদস্য দেশের গোয়েন্দা সংস্থা এর সঙ্গে জড়িত ছিল না তা সুনির্দিষ্টভাবে জানায়নি তারা। এফএসবি আরও জানিয়েছে, এই প্রক্রিয়া চলার সময় রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তারা তথ্য সংগ্রহ করতে সক্ষম হন, আর তা রাশিয়ার সামরিক বাহিনীকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ওজরানিয়া বিমান ক্ষেত্রে সফলভাবে আঘাত হানতে সাহায্য করে। এই বিমান ক্ষেত্রটি ইউক্রেনের উত্তর-পশ্চিম অঞ্চলীয় শহর জিটোমির শহরের নিকটবর্তী। এফএসবি ওই রুশ পাইলটের একটি ভিডিও প্রকাশ করেছে, যিনি ওই অভিযানটি চালাতে সংস্থাটিকে সহায়তা করেছেন। তবে ভিডিও ক্লিপটিতে তার পরিচয় গোপন রাখা হয়েছে এবং তার কণ্ঠস্বর পাল্টে দেওয়া হয়েছে বলে
আরটি জানিয়েছে। আর এদিকে বন্ধুত্ব বাড়াতে পুতিনের দেশে মোদি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে ২ দিনের রাষ্ট্রীয় সফরে মস্কোয় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫ বছর পর তিনি এ সফরে গেলেন। তাছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম সে দেশে পা রাখলেন মোদি। সোমবার রাশিয়ার রাজধানী মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির প্রথম বৈঠকের কথা রয়েছে। রুশ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন। ইউক্রেন যুদ্ধের মুখে রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করে রাখতে পশ্চিমা বিশ্বের চেষ্টার মধ্যেও ভারতের প্রধানমন্ত্রী এ সফর এমন ইঙ্গিত দিচ্ছেন যে তিনি মস্কোর সঙ্গে নিজের কূটনৈতিক পথ অটল রয়েছে। রাশিয়ায় রওনা দেওয়ার প্রাক্কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট পুতিনের আমন্ত্রণে ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়া সফর করছেন। গত ১০ বছরে কূটনৈতিক ক্ষেত্রে ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, আমার বন্ধু পুতিনের সঙ্গে তিনি বিভিন্ন আঞ্চলিক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করব। তাছাড়াও সফরকালে আমি রাশিয়ায় বসবাস করা ভারতীয়দের সঙ্গে দেখা করার সুযোগ পাব। এদিকে ক্রেমলিন বলেছেন, মোদির এই রাশিয়া সফরকে ভালো চোখে দেখছে না পশ্চিমারা। পশ্চিমা দেশগুলো মোদির রাশিয়া সফরকে কিভাবে দেখছে সে প্রশ্নের জবাবে এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র বলেন, পশ্চিমা বিশ্ব ঈর্ষায় জ্বলছে। তারা নিবিড়ভাবে সফরের দিকে নজর রাখছে। তাদের এই নজরদারি বৈঠককে গুরুত্বপূর্ণ করে তুলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপক্ষীয় বিষয় তো বটেই, সমসাময়িক নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও দুই নেতার মধ্যে কথা হবে। আর এদিকে দক্ষিণ কোরিয়াকে কঠোর হুঙ্কার দিলেন কিমের বোন। সম্প্রতি কোরিয়া সীমান্তে ফের সামরিক মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া, যার জেরে এবার সিউলের প্রতি তীব্র নিন্দা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জন উনের বোন কিম ইউ জং। সিউলের প্রতি সতর্কবাণী দিয়ে ইউ বলেন, এ ধরনের সামরিক মহড়ার ফল হবে আত্মঘাতী, যা ভয়ানক বিপর্যয়ের কারণ হতে পারে তাদের জন্য। সম্প্রতি পিয়ংইয়ং সীমান্তে আকাশ থেকে বেলুনের মাধ্যমে বেশ কিছু আবর্জনা বহনকারী ব্যারেজ পাঠায় সিউল। এছাড়া গত মাসে উত্তেজনা হ্রাসকারী একটি সামরিক চুক্তি সম্পূর্ণরূপে স্থগিত করে সিউল। সেই সঙ্গে সীমান্ত দ্বীপগুলোতে এবং কোরীয় উপদ্বীপকে বিভক্তকারী সামরিক অঞ্চলে লাইভ ফায়ার ড্রিল পুনরায় শুরু করে, যার জেরেই এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইউজং। সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির এক বিবৃতিতে উনের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা কিম ইউ-জং বলেন, এটি একটি ছদ্মবেশী যুদ্ধের খেলা, যা অমার্জনীয় কাজ এবং স্পষ্ট উস্কানি, যা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। দক্ষিণ কোরিয়ার সীমান্ত মহড়া ছিল আত্মঘাতী, যার জন্য তাদের ভয়ানক বিপর্যয় সহ্য করতে হবে। তিনি আরো বলেন, এটা সবার কাছে স্পষ্ট যে উত্তর কোরিয়ার সীমান্তের কাছাকাছি এসে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর উপরোক্ত বেপরোয়া লাইভ গোলাবারুদ ও গুলি চালানোর মহড়া সবার জন্য ঝুঁকিপূর্ণ। যদি সিউলের মহড়া উত্তরের সার্বভৌমত্ব লঙ্ঘন করে, তবে আমাদের সশস্ত্র বাহিনী অনতিবিলম্বে তার মিশন পরিচালনা করবে, আর সেটা কোনো রকম বিস্তারিত না জানিয়েই।